ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অন্যতম নাম। পথের পাঁচালী এবং অপরাজিত তার সবথেকে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি এবং অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি তার 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস এবং ভ্রমণ কাহিনী রয়েছে। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র পথের পাঁচালী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে তার ইছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1894 সালের 12 সেপ্টেম্বর জন্ম নেন এই বিখ্যাত বাঙালি সাহিত্যিক। তার জন্মদিনকে স্মরণে রেখে আমাদের বিশেষ নিবেদন বিভূতিভূষণ সপ্তাহ, অর্থাৎ এই সপ্তাহে আমরা পরপর 7 দিন উপস্থাপন করতে চলেছি তাঁর লেখা 7টি রহস্য গল্প। আর এই উপলক্ষে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রত্নতত্ত্ব। ইতিহাস বা প্রত্নতত্ত্ব বিষয়ে যারা কিছু আলোচনা করেছেন তাদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেনের নাম পরিচিত। ডক্টর সেন অনেকদিন যাবৎ গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাটনা এক্সক্যাভেশনের সময় তিনি স্পুনার সাহেবের প্রধান সহকারী ছিলেন। মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন। বৌদ্ধ ইকোনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত। প্রাগ গুপ্তযুগের শিল্প এবং ভারতীয় মূর্তিশিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বই দুখানা ছাড়াও এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশি সাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তাঁর পড়বার ঘরটায় নানা স্থানের ভাঙা পুরনো ইট, ভাঙা কাঠের তক্তি বসানো তুলট কাগজ ও তালপাতার পুঁথি স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না। এইসব মূর্তির শ্রেণী বিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন। কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন, পুঁথি মেলাতেন, তারপর টিকিট আঁটতেন বৌদ্ধ মূর্তি তারা। দিন কতক পরে এই বর্ণনা তার মনোপুত হতো না। তিনি আপন মনে বলতেন, ওটা ললিতক্ষে পজ হলো যে, তারা কি করে হবে। তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিট ওপিট ভালো করে দেখতেন। মূর্তিটা যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন, এই হাতটাই নিশ্চয়ই পদ্ম ছিল, মানে বেশ বোঝা যাচ্ছে নাকি। তারপর আবার পুরনো টিকিটের উপর নতুন টিকিট আঁটতেন। বৌদ্ধ মূর্তি জমভলা। তাঁর এই ব্যাপার দেখে আমার হাসি পেত। আমার চেয়েও বিজ্ঞ লোক ঘাড় নেড়ে বলতো, ওসব চাকরিবাজি রে বাপু, চাকরিবাজি। নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল। আজ খোঁড়া ইট পাথর সাজিয়ে হুবুও বলে দিলেন এটা অশোকের নাট মন্দিরের গোড়া, ওটা অশোকের আস্তাবলের কোণ। দেখতে দেখতে এক প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভেতর থেকে গজিয়ে উঠল। চাকরি তো বজায় রাখা চাই। কিছু নয় রে বাপু, ওসব চাকরিবাজি। তবে এই সব কথার মূল্য বড়ই কম, কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমার ও এই সব বিজ্ঞ লোকের চিরদিন ভাসুর ভাদ্র বউ সম্পর্ক। সেদিন দুপুরবেলা ডক্টর সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছেন, আমি তখন একটা রাষ্ট্রবিপ্লবের মতন সেখানে গিয়ে হাজির হলাম। আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। আরে এসো এসো,
তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। খানিকক্ষণ খোঁজ গল্প করে সেখানে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতেই বুঝলাম তিনি খুব ব্যগ্র হয়ে পড়েছেন। এ কথা সে কথার পর ডক্টর সেন বললেন, চা নাই, হ্যাঁ, একটা গল্প শোনো। এটা আমি কখনো কারোর কাছে বলিনি, তবে স্পুনার সাহেব কিছু কিছু শুনেছেন। বাইরে সেদিন খুব শীত পড়েছে। দরজা বন্ধ করে সুকুমারবাবুর গল্প শুনবার জন্য বসলাম। চা এলো। চা খেতে খেতে সুকুমারবাবু তার গল্প বলতে লাগলেন। বিক্রমপুরের পুরনো ভিটের কথা বোধহয় কিছু কিছু শুনে থাকবে। এটা কতদিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না। অনেক কাল ধরে ঢিবিটা ওই রকমই দেখে আসছে। এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না। ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিবিটা খোঁড়বার কথা উঠল। এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার খোঁড়বার প্রস্তাব হয়, কিন্তু টাকার জোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান। আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না, কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এখানে বিশেষ কিছু পাবার আশা নেই। অবশেষে কিন্তু আমার আপত্তি টিকল না। ওটা খোঁড়বার জন্য টাকা বরাদ্দ হলো। আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম। গিয়ে দেখলাম যে ঢিবিটা কাটতে হবে তার কাছে আর একটা ঠিক তেমনই ঢিবি আছে। এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দিঘিও আছে। অবশ্য তা প্রায় মজে এসেছিল। ঢিবি দুটো খুব বড় বড়। ময়না কাঁটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিবিটার ওপরের অংশ একেবারে দুর্গম। পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট। তার পেছনের ঢালু দিকটায় ফাঁকা ঘাসের জমি আছে। স্থানটা কতটা নির্জন। সাধারণত খনন কার্য আরম্ভ করার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে তারপর কাজ আরম্ভ করি। তারপর কাজ এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে আর কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি। পাটনা এক্সক্যাভেশনের সময়ে এতে খুব কাজ হয়েছিল, কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব করবার আবশ্যক দেখলাম না। আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোকও ছিল না। তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডব্লিউডি থেকে। এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোক বলে নাস্তিক পণ্ডিতের ভিটা, আর ছোটটাকে বলে টোলবাটির ভিটা। কারোর মতে নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তি শাস্ত্রকার বল্লভাচার্য। তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে সাংকর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন। এজন্য দেশের লোকে তাঁর শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয়। অবশ্য কেউ কেউ বলেন এই বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানায়ও জন্মাননি। তাঁদের মতে ওটা ১৬শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা। যাক সে কথা। আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন। আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন, কিন্তু জোর করে কিছুই বলতে পারেননি। আমি জোর করে বলতেই পারি, কিন্তু বলিনি। কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম সেইটাই তোমাকে বলবো। কিছুকাল পরে ঢিবির ওপরকার বন কাটানো হলো। তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো। আমার সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের ক বাবু ছিলেন। তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন তার চেয়েও বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত। প্রধানত তাঁরই আগ্রহ আর উৎসাহে আমরা এই কাজে হাত দিয়েছিলাম। দিনের পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায়ায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতন বসে থাকতাম। আমার বন্ধুর চোখ মুখের ভাব আর উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন খুঁড়তে খুঁড়তে একটা পুরনো আমলের রাজবাড়িটারি বা ওই একটা তাল পাতায় লেখা
আস্ত বাংলা ইতিহাসের পুঁথি বা একটা তালপাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি, অভাবপক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই না মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে। খুঁড়তে খুঁড়তে প্রথমে বেরুল একটা মাটির ঘট। ওরকম গড়নের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কিনা তা আমি জানি না। ঘটের গলার নিচ থেকে তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল, সেই গ্রাম্য কুমোরটিকে আমি মনে মনে শ্রদ্ধা করি। ঘরটার মধ্যে প্রায় 8 ঘট কড়ি। হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য কড়ি ব্যবহার হতো, সেটা তো তুমি নিশ্চয়ই জানো। কোনো অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে এই কড়িগুলোকে সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন। সে ভবিষ্যৎ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গিয়েছে। সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি। ক্রমে ক্রমে আরও অনেক জিনিস বেরোতে লাগলো। আরও মাটির অনেক ভাঙা ঘট, কলসি, একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার, একটা প্রদীপ, ভাঙা ইটের কুচো এবং সকলের শেষে বেরোলো একটা কালো পাথরের দেবী মূর্তি। এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প, অতএব এইটাই ভালো করে বলি। দেবী মূর্তিটি পাওয়া যায় টোলবাড়ির ভিটায়। মূর্তিটি রাজমহলের কালো পাথরের তৈরি, চকচকে পালিশ করা। বহুদিন মাটির তলায় থেকে সেই পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মোটের উপর তখনও যা ছিল তা আমি খুব কম মূর্তিতেই দেখেছি। মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল। হাতে বীণা না থাকলে ও দেবী না হয়ে দেবী মূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসেই ধরে নেওয়া যেতে পারত। মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হয়েছিল, তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম। অনেক মূর্তি গত 15 বছর ধরে আমি পরীক্ষা করে আসছি, কিন্তু এ কি, বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে? খানিকক্ষণ এক দৃষ্টে সেই মূর্তিটার দিকে চেয়ে রইলাম। আমি খুব কল্পনাপ্রবণ নই, কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুর বেলায় পত্রবিরল ঘোড়া নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন যেন সব গোলমাল হয়ে গেল। অল্পক্ষণের জন্য মনের মধ্যে এক অপূর্ব ভাব আমাকে আচ্ছন্ন করে ফেলল। সৌন্দর্যে ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটোলছে দেবী মূর্তির মুখে দৃঢ় রেখাগুলি, তার দেহের গঠনের শিল্পভঙ্গি ও হাতের আঙুলগুলির বিন্যাসের সুন্দর কারুকার্যে এবং সকলের ওপর মূর্তির মুখের সেই হাসি মাখা জীবন্ত এক মায়াবী সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে, তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম। যাই হোক, জয় হোক সেই অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর, জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার। মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে রেখে দিলাম। রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রুরেখার নিচে বাঁশ পাতার মতন টানা চোখ দুটোর কোণ হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে। কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগলো। খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটার বা ভিটার সময় নিরূপণ করতে পারি। তবে মূর্তিটা যে গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি, এটা আমি তার মাথার ওপরে ছাতার মতন চিহ্ন দেখেই কতকটা আন্দাজ করতাম। পাথরের মূর্তির মাথার ওপর এই গোল ছাতার মতন চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা নীতি। এ আমি অন্য অন্য মূর্তিতেও দেখেছি। সেদিন রবিবার সন্ধ্যায় আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম। এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি। অপরের কাছে এ কথা বলতে আমার বাধে, কারণ তাঁরা আমায় বিশ্বাস করবেন না।
অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম। পুজোর মন্দিরে যেমন ধূপধুনো, গুগ্গুল, ফুল, ঘি, চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায়, এইটা ঠিক সেই ভাবের। সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেলল। রাত কটা হবে ঠিক জানি না, মাথার কাছে ঘড়িটা টিকটিক করছিল। হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝেই কে একজন দাঁড়িয়ে। তার মস্তক মুন্ডিত, পরনে বৌদ্ধ পুরোহিতের মতন হলদে পরিচ্ছদ, মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতন জ্বলছে। বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সেই মূর্তি কোথায় মিলিয়ে গেল। বিছানায় আমি তাড়াতাড়ি উঠে বসলাম। ঘড়িতে দেখলাম রাত 2টো। ভালো করে চোখ মুছলাম, ঘরে কেউ কোথাও নেই। ভাবলাম, আরে গেল যা, রাত দুপুরের সময় এই যে দেখছি ছেলেবেলাকার সেই আবু বেন অ্যাডেম। খানিকক্ষণ বিছানায় বসে থাকবার পর আমি ঠিক করলাম ওটা ঘুমের ঘোরে কিরকম চোখের ধাঁধা দেখে থাকব। তারপর আবার শুয়ে পড়লাম। একটু পরে বেশ ঘুম এলো। কতক্ষণ পরে জানি না, আবার কি জানি কেন হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গেই আবার সেই সুগন্ধটা পেলাম, আবার সেই নেশা। এবার নেশাটা যেন আমায় পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেলল। তারপরই দেখি সেই মুন্ডিত মস্তক পীতবসন জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন। তারপর আরো কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল। হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। দেখলাম এক বিস্তীর্ণ স্থান, কত বাড়ি, শ্বেত পাথরের বাঁধানো কত চত্বর, কত গম্বুজ, দেউল। অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পরা লোকেরা এদিক ওদিকে যাতায়াত করছেন। অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠরত। এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু। দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক মণ্ডলী তাঁরই ছাত্র। অশোককুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্পগুচ্ছের ছড়া পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার উপর বর্ষিত হতে লাগল। দেখতে দেখতে সেই দৃশ্য মিলিয়ে গেল। আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল। এক বিরাট উৎসব সভা, উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে। সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোন প্রাচীন যুগের হাবভাব, পোশাক পরিচ্ছদ। সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘদেহ সৈনিকরা দাঁড়িয়ে। তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে। সভার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী কে এক মেয়ে। মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্মোয়াটা এক যুবক। তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার দুলছে, গলায় ফুলের মালা, মুখে বালকের মতন সরল সুকুমার হাসির রেখা। মেয়েটির নিটল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন, ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু। বায়োস্কোপের ছবির মতন বিবাহ সভা মিলিয়ে গেল। হঠাৎ
আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল, শীতে দাঁতে দাঁত লাগতে লাগলো, পায়ের আঙুল যেন আড়ষ্ট হয়ে উঠল। চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য, ওপর থেকে বরফ পড়ছে, তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট, সামনে পেছনে সুউচ্চ পর্বতের চূড়া, সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে। এক দীর্ঘদেহ ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ বেয়ে ভীষণতর হিমবৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতন টলতে টলতে পথ চলছেন। তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের উপর এসে পড়ছে, কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলছেন। বহু দূরের এক উত্তুঙ্গ তুষারমণ্ডিত পর্বতচূড়া কিসের আলোয় রক্তাভ হয়ে দৈত্যের হাতের মশালের মতন সেই বিশাল তুহিন রাজ্যের দূর প্রান্ত আলোকিত করে ধকধক করে জ্বলছে। তুষার বাষ্প ঘন থেকে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটাকেই ঢেকে ফেলল। তারপরই আমার চোখের সামনে, আরে এ যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগাঁ। ঘরের ঘরের পেছনে ছায়াগহন বাঁশ বনে বিকাল নেমে আসছে। বইচি ঝোপে শালিক পাখির দল কিচকিচ করছে। কাঁঠাল তলায় কোনো গৃহস্থের গরু বাঁধা, মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক, তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি। দেখে মনে হলো যুবকের অনেক অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে। বর্ষা সন্ধ্যার মেঘমেদুর আকাশের নিচে ঘনশ্যাম কেতকী পল্লবের মতন কালো ভাব গভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। হঠাৎ সেই দৃশ্যও মিলিয়ে গেল। দেখি আমি আমার ঘরে খাটেই শুয়ে আছি, আর আমার পাশে সেই বৌদ্ধ ভিক্ষু। এবার তিনি কথা বললেন। তার কথাগুলো আমার খুব স্পষ্ট মনে আছে। তিনি বললেন, তুমি যে মূর্তিটি মাটি করে বার করেছ, তারই টানে অনেক দিন পর আজ আবার পৃথিবীতে ফিরে এলাম। প্রায় 900 বছর আগে আমি তোমার মতোই এই পৃথিবীরই মানুষ ছিলাম। যে স্থান তোমরা খুঁড়েছ ওটাই আমার বাস্তবিটে। আমি যতদূর জানি তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবনযাপন করেছ। এই জন্যই হয়তো তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে, এবং এই জন্যই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম। দীপঙ্কর শ্রীজ্ঞান নয়পালদের সময়ে আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংঘস্থবির ছিলাম। ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন তখন মুগ্ধ। অবশ্য সেই জন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয়। দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি চলে যাই নালন্দায়। বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল, তখন ভগবান শাক্যশ্রীর পর আমি তিব্বতে যাই সেই ধর্ম পুনরুদ্ধার করার জন্য। শোনো, আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয়, তোমায় বলি। আজ অনেক দিন পর পৃথিবীতে এই বাংলায় ফিরে এসে আমার সেদিনের কথা বেশ মনে পড়ছে। চেদিরাজ কর্ণ দিগ্বিজয়ে বার হয়ে এ দেশ সে দেশ জয় করতে করতে গৌড় মগধ বঙ্গের রাজা নয়পালদের কাছে যুদ্ধে হেরে যায় এবং সন্ধি করতে বাধ্য হয়। তখন আমি নালন্দার অধ্যাপক ছিলাম। মনে আছে, উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি। এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবন স্ত্রীর সঙ্গে নয়পাল দেবের তৃতীয় পুত্র বিগ্রহপালের যে বিবাহ হয়, সেখানেও আমি পৌরোহিত্য করি। অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি করতে শিখি এবং অবসর মতো তার চর্চাও রাখতাম। তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র, তখন একসময় সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে
জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর একটি মূর্তি গড়ি। মূর্তিটি আমার বড় প্রিয় ছিল। এই মূর্তিটির টানেই আজ আবার অনেক অনেক দিন পর এই পৃথিবীতে ফিরে এলাম। দেশের লোক আমাকে নাস্তিক বলতো, কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম। তার ওপর সাধারণভাবে আমার ধর্মে বিশ্বাস ছিল না। যে অরুণ ছোটা রক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্য আলোকিত করেছে, যা তোমায় দেখিয়েছি তাই সত্যের রূপ। সাধারণ মানুষের পক্ষে তো এ সত্য দূরধিগম্য। আমার কথা ধরি না, কারণ আমি নগণ্য। কিন্তু যে বিশাল সংগ্রাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল, তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য করে চলেছিলেন। আমিও সমস্ত বিপদের কথা মাথায় রেখেও তাদেরই পদাঙ্ক অনুসরণ করেছিলাম। যেখানে এখন আমি আছি সেখানে সেসব যুগপূজ্য জ্ঞান তপস্বী আমার নিত্যসঙ্গী। তোমরাও অমৃতের পুত্র, সে লোক তোমাদের জন্যেও নির্দিষ্ট। অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক। ডক্টর সেন তার গল্প শেষ করলেন। আমি জিজ্ঞাসা করলাম, মূর্তিটা এখন কোথায়? ডক্টর সেন বললেন, ঢাকা মিউজিয়ামে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Down Mystery Lane.